ওয়েলকাম টু মাই চ্যানেল মাধব স্পিকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটি সময় ভারতবর্ষের একটি মাত্র স্লোগান, জয় জওয়ান জয় কিষাণ, সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, সারা ভারতবাসীকে আলোড়িত করে তুলেছিল এই একটি মাত্র স্লোগান, জয় জওয়ান জয় কিষাণ। কিন্তু এই জয় জওয়ান এবং জয় কিষাণের যে উদ্যোক্তা, যে জনক, তার আকৃতিগতভাবে তিনি দেখতে ছোট হলেও তার উচ্চ মনোবল, তার ব্যক্তিত্ব, তার সততা, তার নীতিবোধ, তার উচ্চ নেতৃত্বের সামনে অনেক বড় বড় নেতা হার মেনেছিল। শুধু নেতাই নয়, অনেক বড় বড় দেশও তার নেতৃত্বে ভারতবর্ষের কাছে মাথা নত করেছিল। আজকে জানবো তার সম্পর্কে, যে চলুন সেটা জেনে নিই যে কিভাবে সেই জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগান ভারতবর্ষকে আলোড়িত করেছিল। বন্ধুরা, আজকে যার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তিনি হচ্ছেন ভারতবর্ষের ইতিহাসের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে। ঠিকই শুনেছেন, লাল বাহাদুর শাস্ত্রী। আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক অস্থিরতা, যখন চারিদিকে বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত, ঠিক সেই সময় আজকের প্রজন্মের জানা উচিত যে ভারতবর্ষের ইতিহাসেও এমন একজন সৎ, নিষ্ঠাবান, দরিদ্র বলতে পারেন প্রধানমন্ত্রী ছিলেন। তার নাম ছিল লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী 1904 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশের মোগলসরায়ে জন্মগ্রহণ করেন। আর বলা বাহুল্য যে আজকে এই 2রা অক্টোবর আর এক প্রাণ পুরুষের জন্মদিন, জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন, আপনারা জানেন। কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধীর সম্পর্কে আপনি অনেক ভিডিও আজকে ভাইরাল হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ভারতবর্ষের এমন এক সৎ প্রধানমন্ত্রীর সম্পর্কে খুব কম ভিডিওই আপনি ভাইরাল হতে দেখবেন। তাই আজকে আমি নিয়ে এসেছি সেই ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বিভিন্ন অজানা ঘটনা নিয়ে। সঙ্গে আমাদের জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধীকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। এবার চলে যাচ্ছি আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর ভিডিওতে। তবে ভিডিওতে যাবার আগে সবার কাছে অনুরোধ, আজকে এমন কিছু তথ্য আপনারা জানতে চলেছেন যেটা আপনি কেন অনেক লোকই, অনেকজনই এই মহান নেতা, এই মহান প্রধানমন্ত্রী সম্পর্কে, এই সৎ প্রধানমন্ত্রী সম্পর্কে জানেন না, জানতে দেওয়া হয় না আমার মনে হয়। তো যাই হোক, আজকে আপনাদের সামনে সেই নিবেদন। তাই স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু জানতে পাবেন বলে আসে। আপনি অবাক হয়ে যাবেন তার সততার পরিচয় পেয়ে, আপনি অবাক হয়ে যাবেন তার দারিদ্রতার পরিচয় পেয়ে একজন প্রধানমন্ত্রী হয়ে। 2রা অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধীর সঙ্গে তার জন্মদিন শেয়ার করার সাথে সাথেও তিনি মহাত্মা গান্ধীর আদর্শ এবং নীতিকে সারা জীবন অনুসরণ করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তার অবদান কিন্তু কম ছিল না। তারপর 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হবার পরে তিনি উত্তরপ্রদেশের পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন এবং ভারতের নতুন রাজনীতির এক অংশীদারিত্ব লাভ করেন। তার উত্তরপ্রদেশে অসাধারণ কাজের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে ইউনিয়ন ক্যাবিনেটে তাকে আহ্বান জানান। তিনি ক্যাবিনেটে আসেন এবং লাল বাহাদুর শাস্ত্রীর ওপরে তখনকার সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ বিভাগ, এক গুরুত্বপূর্ণ দায়িত্ব, রেল মন্ত্রকের দায়িত্ব অর্পণ করেন এবং লাল বাহাদুর শাস্ত্রী সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। আমি একটু আগেই প্রথমে বলেছিলাম যে একজন সৎ, একদম সিম্পলভাবে, সহজ সরলভাবে চলা এক প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে বলতে যাচ্ছি। এই রেল মিনিস্ট্রি হওয়ার পরে তার একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, তারপর আবার চলে যাব ভিডিওতে। তখন তিনি রেলমন্ত্রী। আপনারা আগেই শুনেছেন যে উত্তরপ্রদেশের মুঘলসরায়ে তার জন্ম। তো বাড়িতে আসতেন তিনি মাঝে মাঝে দিল্লি থেকে,
তো মা একদিন তাকে খেতে খেতে জিজ্ঞাসা করেন, লাল বলে ডাকতেন, আরে লাল, তুই কি চাকরি করিস, তুই কি কাজ করিস? তখন সে বলে যে মা আমি এক छोटा सा कर्मचारी हूँ, रेलवे में एक छोटा सा कर्मचारी हूँ, रेलवे छोटा सा कर्मचारी का काम करता हूँ। তোর মা বলে এত ছোট কর্মচারীর কাজ করিস, কিন্তু তুই তো রোজ আসতে পারিস না, কি কারণে? তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেন, কাজের ওপর খুব প্রেশার আছে মা, তাই আসতে পারছি না। তখন তার মা বলেন যে যদি এত প্রেশার থাকে তাহলে আমি চলে যাব তোর কাছে, তুই আমাকে একবার ঠিকানাটা বল না, তুই কোথায় থাকিস? লাল বাহাদুর শাস্ত্রী বলছে, না 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 মা, তোমাকে যেতে হবে না, আমি ঠিক চলে আসবো তুমি সময় মতো। বলছে না, তবু ঠিকানাটা বল, যদি কোনো সময় দরকার হয়। তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেন, মা, মোগলসরাই থেকে সোজা দিল্লি স্টেশন, দিল্লি স্টেশনে গিয়ে তুমি আমার নাম করলেই, যে কেউ আমার নাম করলেই আমাকে দেখিয়ে দেবে। মা বললেন ঠিক আছে, যেমনি বলা। তার পরের সপ্তাহেই কোনো কারণে লাল বাহাদুর শাস্ত্রীর আসতে দেরি হয়। তা ওনার মা লাল বাহাদুর শাস্ত্রী যা যা জিনিস পছন্দ করেন সেই সকল জিনিসপত্র সব যেটুকু পেরেছেন করে পুটলি পাটলি বেঁধে তিনি স্টেশনের উদ্দেশ্যে রওনা হন দিল্লি যাবার জন্য। যিনি যখনই স্টেশনে ঢোকেন তখনই সেই ট্রেনটি বেরিয়ে যায়। তখন এক কুলির সঙ্গে তার দেখা হয়। কুলি তাকে বলে যে বুড়িমা, এইমাত্রই তো দিল্লির ট্রেন চলে গেল, এরপরে বিকেল 4টের সময় ট্রেন, আপনি বাড়ি চলে যান, বিকেলে আসবেন। না না, আমি বাড়ি যাব না, আমি আর লালের কাছে যাব, আমি বিকেলের ট্রেনেই যাব, এখানেই বসে থাকবো। এই কথা বলতে বলতে 2-4 জন লোক সেখানে ঘিরে ধরে এবং অনেকে মনে করেন যে এই বয়স্ক মহিলার মনে হয় মতিভ্রম আছে বা কিছু একটা। অনেকে তো বলেই ফেলেন, লাল বলতে কি আপনি লাল বাহাদুর শাস্ত্রী কথা বলছেন, রেলমন্ত্রীর মা তাহলে আপনি? বলছে না না না, আমার ছেলে কোনো রেলমন্ত্রী টন্ত্রী না, আমার ছেলে তো লাল। এই কথা বলতে বলতে যখন 4-5 জন লোক, জায়গাটা একটা ভিড় সৃষ্টি হয়, তখন সেই স্টেশনের স্টেশন ম্যানেজার চলে আসেন এবং স্টেশন ম্যানেজার আসবার পর সেই মহিলার সঙ্গে, বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলতে পেরে তিনি বুঝতে পেরেছেন এবং কনফার্ম হয়েছেন যে ইনিই হচ্ছেন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মা। তার সঙ্গে সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রীর কাছে খবর চলে যায়। বিকেলে ট্রেনে করে লাল বাহাদুর এলেন। ট্রেনে যখন তিনি চলতেন কোনো রকম প্রোটোকল নিতেন না, কোনো রকম সিকিউরিটি এসব কিচ্ছু না। সাধারণ পাবলিকের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে, যাত্রীর সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনে তিনি যাতায়াত করতেন। আজকের দিনে সত্যি অবাক লাগে ভাবতে, তাই না? যাই হোক, তো সেই ট্রেনে তিনি বিকেলের ট্রেনে আসেন, এসে দেখেন সেই স্টেশনে মা স্টেশন ম্যানেজারের পাশে বসে আছে। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন কাঁদতে আরম্ভ করলেন। বলছেন, মা তুমি দিল্লি চলে যাওয়ার জন্য উপক্রম হয়েছিলে? তো মা বললো হ্যাঁ। তো এত সব কিছু হওয়ার পরে মা লাল বাহাদুর শাস্ত্রীজির মা লাল বাহাদুরকে দুটো প্রশ্ন করলেন। বললেন, আরে বেটা, तू लाल से कब लाल बहादुर बन गया रे? तू लाल से कब लाल बहादुर शास्त्री बन गया? মানে লাল ডাকতাম তোকে, লাল থেকে তুই কবে লাল বাহাদুর শাস্ত্রী হয়ে গেলি? আর একটা কথা বললেন, আর रेलवे में एक छोटा सा कर्मचारी, उस छोटा सा कर्मचारी से तू कब रेल मंत्री बन गया रे? এক ছোট রেলের কর্মচারী থেকে তুই রেলমন্ত্রী কবে হয়ে গেলি বাবা? তখন লাল বাহাদুর শাস্ত্রী বললেন, মা, রেলমন্ত্রী হই আর যাই হই সেটা দেশের সেবার জন্য, মানুষের সেবার জন্য, কিন্তু আমি তোমার লালই আছি মা। তো এইরকম সাধারণ, এটা কিন্তু কোনো গল্প না, এটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আজকের দিনে বিরল। যাই হোক, যখন তিনি রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, ঠিক তার কিছুদিনের মধ্যেই 1956 সালে এক ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে, আর যাতে 150 জন যাত্রী মারা যান। আর লাল বাহাদুর শাস্ত্রী সঙ্গে সঙ্গে রিজাইন দেন, পদত্যাগপত্র পেশ করেন জওহরলাল নেহরুর সামনে। জওহরলাল নেহরু সেই পদত্যাগপত্র কিছুতেই গ্রহণ করতে চাইছিলেন না। 30 জন এমপি তাকে বোঝাচ্ছিলেন যে এরকম ঘটনা ঘটতেই পারে, এরকম রেসপন্সিবিলিটি নিয়ে নিজে পদত্যাগ করা উচিত নয়। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী কিছুতেই মানবার পাত্র ছিলেন না। তিনি বলেন, আমার রেসপন্সিবিলিটি, আমি পদত্যাগ করবই। তাকে কেউ মানাতে পারল না। অবশেষে জওহরলাল নেহরু সেই পদত্যাগপত্র গ্রহণ করলেন। তবে জওহরলাল নেহরু এই পদত্যাগপত্র গ্রহণ করার সময় বলেছিলেন যে মানুষ মারা গেছেন 150 জন, এইসবের জন্য কিন্তু আমি তার পদত্যাগপত্র গ্রহণ করিনি। আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি যে এক সাংবিধানিক কর্তব্যের প্রতি যে একজন মানুষ কতটা দায়িত্বশীল, সেটা সাধারণ মানুষের মনের মধ্যে যে ছাপ ফেলবে, আমি সেটাকে উদাহরণ সেট করবার জন্যই এই লাল বাহাদুর শাস্ত্রীজির পদত্যাগপত্র গ্রহণ করলাম। বন্ধুরা, নিয়ত এই লাল বাহাদুর শাস্ত্রীর এই নীতি থেকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের শিক্ষা নেওয়া উচিত ছিল। জানি না তারা কোন শিক্ষায় শিক্ষিত। যাই হোক, এবার চলে যাচ্ছি যে
তিনি নিজে বলেছিলেন যে আমাকে বাইরের থেকে দেখতে যতটা ছোট মনে হয়, লাল বাহাদুর শাস্ত্রী দেখতে কিন্তু অনেক ছোটখাটো ছিলেন, তাকে লিটল ডায়নামো বলা হতো। তো তিনি বলতেন যে আমাকে বাইরে থেকে যতটা দুর্বল মনে হয়, আমি ভেতরে অতটা দুর্বল নয়, আমি অত্যন্ত শক্তিশালী, মনের দিক থেকে আমি অত্যন্ত সাহসী। তো তিনি যে মনের দিক থেকে কতটা জোরালো ছিলেন তার পরীক্ষা নেবার সময় এসে গেছিল। সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা চলে। একদিকে ভারতবর্ষে খাদ্যশস্যের অভাব, অন্যদিকে পাকিস্তান সেই সময় একটা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করেছিল। আর এই মতো অবস্থায় 1964 খ্রিস্টাব্দের 27 মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তিনি মারা যেতেই সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষের মনে একটা প্রশ্ন জেগে ওঠে যে এই রাজনৈতিক অস্থিরতায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন। তারা ভাবতে পারছিলেন না যে ভারতবর্ষে কোনো নেতা আছে এই সময় প্রধানমন্ত্রী হবার মতো। অবশেষে লাল বাহাদুর শাস্ত্রী এগিয়ে এলেন এবং ভারতবর্ষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার জন্য। বলা বাহুল্য 1964 সালের 9 জুন, মানে 9 জুন 1964, 9 জুন তিনি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। আর ভারতবর্ষ তার এক দ্বিতীয় প্রধানমন্ত্রী পেলেন একজন সৎ, নিষ্ঠাবান এবং নৈতিক চারিত্রিকত বৈশিষ্ট্য সম্পন্ন, এক আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন এক প্রধানমন্ত্রীকে। বন্ধুরা, এই সময় আর একটা কথা না বললে হবে না। আমি বলেছিলাম না যে তিনি এক অত্যন্ত দরিদ্র প্রধানমন্ত্রী। আপনারা শুনে নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল জাগছে যে আমি কি বলছি। তার একটা ছোট্ট উদাহরণ। এই সময় জওহরলাল নেহরুর মৃত্যুর আগে কোন এক সময় কাশ্মীরে এক বিশাল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়। সেখানে নানান রকম সমস্যা হচ্ছিল। তখন জওহরলাল নেহরু এই লাল বাহাদুর শাস্ত্রীকে কাশ্মীরে যাবার জন্য অনুরোধ জানালেন যে সেখানে গিয়ে তিনিই পারেন এই সমস্যার সমাধান করতে। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী তিনি সম্পূর্ণরূপে নাকচ করে দিলেন, তিনি অস্বীকার করলেন যেতে। শেষে জওহরলাল নেহরু অনেক পীড়াপিড়ি করে জানতে চাইলেন যে কেন তিনি যেতে চাইছেন না। অবশেষে লাল বাহাদুর শাস্ত্রী চোখের জল দেখে জওহরলাল নেহরু কাছে এসে বললেন যে আসল কারণ কি। লাল বাহাদুর শাস্ত্রী বললেন, সত্যি কথা বলতে কি, কাশ্মীরে এখন প্রচন্ড ঠান্ডা, আর এই ঠান্ডা নিবারণের জন্য আমার কাছে কোনো গরম পোশাক নেই, আমার কাছে কোনো কোট নেই, তাই আমি যেতে বারণ করছি। স্তম্ভিত হয়ে গেলেন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। অবশেষে নিজের গায়ের কোটটি খুলে লাল বাহাদুর শাস্ত্রীকে পরিয়ে দিলেন। তারপর লাল বাহাদুর শাস্ত্রী সেখানে গেলেন। বলে রাখি বন্ধুরা, এই কোটটি পরেই লাল বাহাদুর শাস্ত্রী যখন 9 জুন 1964-তে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন, তখন তিনি এই জওহরলাল নেহরুর দেওয়া কোটটি পরেই শপথ গ্রহণ করেছিলেন। আমরা এমন সৎ একজন প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই মন থেকে। চলুন বন্ধুরা, এরপরে যখন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন, তখন পাকিস্তানের রাষ্ট্রপতি তথা তৎকালীন জেনারেল আইয়ুব খান সুযোগ খুঁজছিলেন যে জওহরলাল নেহরু যখন মারা গেছেন আর এই মুহূর্তেই মকা, তাই ভারতবর্ষকে অ্যাটাক করি। এবং তিনি সেই সময় যুদ্ধ ঘোষণা করেন যে লাল বাহাদুর শাস্ত্রী কি করবে। আর তার এই আন্ডার এস্টিমেট খুব ভারী পড়েছিল তার উপরে, কারণ এই অল্প সময়ের মধ্যে, মাত্র 2 বছর তিনি রাজত্বকাল ছিল, এই অল্প সময়ের মধ্যে এই সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ডিসিশন নিয়েছিলেন। এই যুদ্ধের সময় তিনি ভারতবর্ষের সমস্ত ফোর্সকে পারমিশন দিয়ে দিয়েছিলেন যে বর্ডারে গিয়ে সেফ পাকিস্তানিদের ওপর ঝাঁপিয়ে পড়ো, পাকিস্তান অ্যাটাক করো। ভারতবর্ষের সমস্ত ফৌজ, সমস্ত সশস্ত্র সেনা, সমস্ত কিছু বর্ডারে গিয়ে পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে লাহোর থেকে শুরু করে অনেক এরকম প্রদেশ সৈনিকদের কবজায় চলে এসেছিল বন্ধুরা। কিন্তু সেই সময় এক আন্তর্জাতিক অস্থিরতা, এক আন্তর্জাতিক প্রেশার ভারতের ওপরে আসে। কারণ ভারত সেই সময় গম, বিশেষ করে গম, খাদ্যশস্য আমেরিকা থেকে, আর আমেরিকা সেই সময় ধমকি দেয় যে পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ শেষ না করে তাহলে তারা গম দেবে না, তাহলে শস্য পাঠাবে না। আর আমাদের লিটল ডায়নামো নামে পরিচিত এই লাল বাহাদুর শাস্ত্রী, তিনিও কিন্তু ছাড়বার পাত্র ছিলেন না, তিনিও দমবার পাত্র ছিলেন না, তিনি হারবার পাত্র ছিলেন না বন্ধুরা। তিনি বললেন ঠিক আছে। যখন আমেরিকা বন্ধ করে দিল শস্য
পাঠানো, ভারত যখন আমদানি করতে পারছিল না, তখন তিনি বেতারে ভাষণ দেন দেশবাসীর উদ্দেশ্যে। তিনি নিজের বাড়িতে গিয়ে এক্সপেরিমেন্ট করেন। তিনি বাড়ির যে প্রাপ্তবয়স্ক সদস্য তাদেরকে বলেন যে 3 বেলার পরিবর্তে 2 বেলা ভাত খাও, 2 বেলা খাবার খাও। আর বাচ্চাদের ক্ষেত্রে শস্য দানার পরিবর্তে তাদের ঘি, মাখন, দুধ এইগুলোর পরিমাণ বাড়াও, ফলের পরিমাণ বাড়াও। এবং তিনি দেখলেন যে এক্সপেরিমেন্ট সফল হচ্ছে। অবশেষে তিনি বেতারে ভাষণ দিলেন, যে দেশবাসীর কাছে আহ্বান জানালেন যে এই খাদ্য সংকটের সময় দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা সবাই আপনাদের খাবারের 1/3 কমিয়ে দিন। দেশবাসী সাদরে গ্রহণ করেছিল, তবু মাথা নত করেনি। আর এই যে তিনি একটা আইডিয়া দিয়েছিলেন, এই আইডিয়ার নাম শাস্ত্রী ব্রত নামে পরিচিত ভারতের ইতিহাসে। অবশেষে এই এমন একটা সময় ছিল যে সময় সকল ভারতবাসীকে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি তুলেছিলেন। আর এই স্লোগানের ভেতরে এতটা শক্তি ছিল, এতটা পাওয়ার ছিল যে প্রত্যেকটা ভারতবাসীকে মনে হচ্ছিল যেন প্রত্যেক ভারতবাসীকে তিনি একটা সৈনিকে রূপান্তরিত করে দিয়েছিলেন। বন্ধুরা, খুব অল্প সময়ের জন্য এই লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা জানেন, সৎ মানুষ, ভালো মানুষ রাজনীতি করতে পারে না। যা তার মতন একজন সৎ মানুষও তার ব্যতিক্রম ছিলেন না। 1964 থেকে 66 সাল, মাত্র 2 বছর তার রাজত্বকাল ছিল, রাজত্ব করেছিলেন। অবশেষে তাজখণ্ডের চুক্তিতে, রাশিয়াতে এক চুক্তি হয়, সেই চুক্তিতে উপস্থিত হতে গিয়ে তিনি সেখানে কোনো এক ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করেন, তাকে মারা হয়। কিন্তু সেই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। তো এই সময় আর একটা তার সততা, তার দারিদ্রতার একটি গল্প দিয়ে আজকে শেষ করবো বন্ধুরা। তখন তার পরিবারে একটা গাড়ির প্রয়োজন হয়ে পড়েছিল, প্রধানমন্ত্রী বলে কথা। তো সেই প্রধানমন্ত্রী একটা ফিয়াট গাড়ি, FIAT, ফিয়াট তখন খুব প্রচলিত ছিল, সেই গাড়িটি কিনবার জন্য টোটাল 12,000 টাকার প্রয়োজন ছিল। লাল বাহাদুর শাস্ত্রী এই গাড়িটি কিনবার জন্য তখনকার সময় PNB ব্যাংক থেকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 5,000 টাকা লোন নিয়েছিল। ভাবতে পারেন আপনারা, আজকের এই অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আজকের এই ভ্রষ্টাচারের যুগে আমাদের অধিকাংশ প্রজন্ম জানে না যে আমার দেশে, আমি সেই দেশে বাস করি যেই দেশে লাল বাহাদুর শাস্ত্রীর মতো এমন একজন সৎ প্রধানমন্ত্রী ছিলেন। আমি ইমোশনাল হয়ে পড়ছি তার সম্বন্ধে বলতে। আরো শুনুন, গাড়িটি কিনবার পরে যখন তিনি মারা যান, ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়িতে আসেন। তখন লাল বাহাদুর শাস্ত্রীর পত্নী ব্যাংকের কর্তাদের জানান যে আমি যে পেনশন পাই সেই পেনশন থেকে এর EMI করে শোধ করে দেব। স্যালুট, স্যালুট জানাই এমন প্রধানমন্ত্রীকে, তার স্ত্রীকে। আজকে আমাদের দেশে এমন নেতার বড় প্রয়োজন, এমন নেতাদের খুব দরকার। আজকের এই ভ্রষ্টাচারের যুগে বেশিরভাগ নেতা যখন মন্ত্রী ভ্রষ্টাচারের সঙ্গে যুক্ত, তখন সত্যি বারে বারে এই নেতাকে স্যালুট জানাতে ইচ্ছে করে। তো 2 বছরের কার্যকালে 1966 সালে তার মৃত্যু হয়। তারপর 1966-তে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। এই 2 বছর কার্যকাল খুব কম হলেও এই 2 বছরে তার যে ব্যক্তিত্ব, তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের ক্ষমতায় ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে তিনি পৌঁছিয়েছিলেন। বন্ধুরা, আজকে আর একবার এই ভিডিওর শেষে এই মহান প্রধানমন্ত্রীকে, এই মহান সৎ প্রধানমন্ত্রীকে আর একবার দিলসে স্যালুট জানাই। আপনারাও স্যালুট জানান, আর বেশি বেশি করে এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন। আজকের প্রজন্মকে জানতে দিন এই ভিডিও বেশি প্রচার হয় না, সৎ মানুষ রাজনীতি করতে পারে না। তাই
সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, শেষ পর্যন্ত দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।